প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্র। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। থ্যাংক ইউ। এবং সেই সাথে আপনাকে অভিনন্দন জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকার যে প্রাথমিকভাবে অগ্রাধিকার দিয়ে যে 6টি সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে নির্বাচন সংস্কারের যে কমিশন সেটির প্রধান হিসেবে আপনার নাম আমরা জানতে পেরেছি। এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটি রাজনৈতিকভাবে এবং গণতন্ত্রায়নের ক্ষেত্রে নির্বাচন, সেই রকম দায়িত্ব পাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, যেহেতু আপনি আমাদের নিয়মিত অতিথি হয়ে, আমরা চ্যানেল আই পরিবারের অংশ হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। এটা একটা এই যে কি বলে, আমি সম্মানিত বোধ করছি আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং এর মাধ্যমে আমাদের সুযোগ হবে নির্বাচনী ব্যবস্থাকে পরিচালিত করার এটা একটা অপূর্ব সুযোগ হবে। তো আমি সম্মানিত বোধ করছি। ধন্যবাদ। আশা করি এই নিয়েও কথা বলবো। আমরা আগে সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, বাংলাদেশের অর্থনীতি ও সংস্কারে সহায়তায় জোর দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ। ছুটির দিনেও খোলা গাজীপুরের অনেক পোশাক কারখানা। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, পাহাড় ধসে 6 জনের মৃত্যু। হোটেল মোটেল আটকা কয়েক হাজার পর্যটক। একদিনে সর্বোচ্চ 501 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড। আমাদের সময়, শ্রমিক অসন্তোষে দিনে ক্ষতি 400 কোটি টাকা। পোশাক শিল্প খাতে অস্থিরতা। ভারতে ইলিশ পাঠাতে পারবো না, এটি দামি মাছ, মৎস্য উপদেষ্টা। ত্বকী হত্যার মাস্টারমাইন্ড আজমেরী ওসমান প্রকাশ্যে থাকতে ধরা হয়নি, এখন খুঁজছে র্যাব। ওসিদেরকে নির্দেশ, প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। রেকর্ড বর্ষণে ডুবে গেছে কক্সবাজার। পাহাড় ধসে 2 পরিবারের 6 জনের মৃত্যু। মানবজমিন, কি বার্তা দেবেন তারেক রহমান? ট্রাইব্যুনালে জুলাই হত্যার বিচার, তদন্ত সংস্থা পুনর্গঠন, সংশোধন হবে আইন। কাজে ফিরতে চান শ্রমিকরা, উস্কানিতে তৃতীয় পক্ষ। আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় পুলিশ পরিদর্শক গ্রেপ্তার। যায় দিন, তদন্তে সম্পৃক্ততা না থাকলে মামলা থেকে নাম বাদ, পুলিশের নির্দেশনা। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে উদ্বিগ্ন ভারত। 5% ব্যাংক হিসাবে 2 লাখ টাকার বেশি। গাজীপুরে ছুটির দিনেও চালু 30% পোশাক কারখানা। কালবেলা, রাউজানে এমপির ত্রাসে বিভীষিকার 2 যুগ। যুদ্ধাপরাধের 30 মামলার ভবিষ্যৎ অনিশ্চিত। খবরের কাগজ, রাষ্ট্র কাঠামো সংস্কারে আসছে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী প্রস্তাব। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা, তদন্তে সম্পৃক্ততা না পাওয়া গেলে নাম বাদ। আজ আসছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, 3 বোঝাপড়া চায় ঢাকা। প্রতিদিনের বাংলাদেশ, আসুন ইলিশের স্বাদ ভুলে যাই, দাম নাগালের বাইরে। লাগামহীন লোডশেডিং, লক্ষণ কম উন্নতির। বিদ্যুৎ খাত। দৈনিক বাংলা, পাহাড়ের পাদদেশে বসবাস, ঝুঁকিতে 40,000 মানুষের জীবন। আজ ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দৈনিক করতোয়া, বিজিবি বিএসএফ বৈঠক, সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ। স্বদেশ প্রতিদিন, ছাত্র জনতার অভ্যুত্থান, শহীদদের তালিকা যাচাইয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি। শেখ হাসিনার অডিও ফাঁস, পদত্যাগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি। রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার, বাড়ছে কূটনীতিকদের তৎপরতা। বিবিসির বিশ্লেষণ প্রতিবেদন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এক্সেসিভ ফুয়েল ইম্পোর্ট, ডিপ ফাইন্যান্সিয়াল মিসম্যানেজমেন্ট বিহাইন্ড লোডশেডিং। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, US team led by Lu arrives today. Financial aid in changed context tops agenda. শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আজ যেটি বেশি গুরুত্ব পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি দল আসবেন, সেখানে ব্রেন্ট নেইম্যান আছেন, যিনি দেশের অর্থ সংক্রান্ত
উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব, এবং ডোনাল্ড লুর কথা আমরা আগেই জানি, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তারা আসছেন দুদিনের সফর মূলত, কিন্তু আমরা যেটি আলোচ্য সূচিতে প্রাধান্য পাবে বলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আর্থিক সহায়তা জোরদার করা। আমরা আলোচনা শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসছে, তো তারা আর্থিক খাতে সহায়তার ব্যাপারে তারা আলাপ আলোচনা করবে। এটা আমি তাদেরকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। বাংলাদেশ এখন যে অবস্থায় আছে, আর্থিক খাতে যেরকম সংকট, আমাদের ডলারের সংকট, রিজার্ভ সংকট, তারপরে আমাদের অনেক দায় দেনা, বিগত সরকারের আর্থিক খাতে অনেক যে দুর্নীতি এবং অনেক রকম অব্যবস্থার কারণে বিরাট রকম দায় আমাদের সৃষ্টি হয়েছে। তো এই সকল মোকাবিলা করার জন্য আমাদের সহায়তা দরকার, আমাদের যারা বন্ধু রাষ্ট্র তাদের কাছ থেকে সহায়তা দরকার। তো আমি জানি যে সপ্তাহ 2 আগে আমি শুনেছি যে ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর, যিনি ইউএসএআইডির সবচেয়ে উচ্চ পর্যায়ের ব্যক্তি, প্রধান ব্যক্তি, তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে, প্রফেসর ইউনূসের সাথে আলাপ করেছিলেন, এবং তারা অর্থনৈতিকভাবে সহায়তার ব্যাপারে আগ্রহ প্রদর্শন করেছেন। সে ব্যাপারে আলাপ হয়েছে। তো আমার মনে হয় ওই আলাপের প্রেক্ষিতেই ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটর একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, মার্কিন কর্মকর্তা, সেই আলাপের প্রেক্ষিতে তারা এখানে এসছে। তো আমি আশা করি যে এর মাধ্যমে যে আমাদের অর্থনৈতিক সহায়তার ব্যাপারে আমাদের যে সকল সংকট আছে সেই সকল সংকট কাটানোর একটা সুযোগ সৃষ্টি হবে। আর একই সাথে আমাদের আরও কিছু জিনিস আমাদেরকে সহায়তা করবে, কিছু সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। সেটা হলো যে জিএসপি সুবিধা, যে আমাদের পোশাক খাতে যে শুল্কমুক্তভাবে সেই দেশে প্রবেশের যে অধিকারটা বাতিল করা হয়েছিল, এই যে জিএসপি সুবিধা আবার ফিরিয়ে আনার ব্যাপারে আশা করি এ ব্যাপারে অগ্রগতি ঘটবে। এবং আমরা এই ব্যাপারে অগ্রগতি ঘটলে আমি আজকেই কাগজে দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক খাতের রপ্তানি 10% কমেছে। তো আমাদের যে আমরা যদি অগ্রাধিকার ভিত্তিতে সেখানে প্রবেশের, আমাদের পোশাক খাতের যে রপ্তানি, সেটা প্রবেশের যদি অনুমতি পাই, সহজ হয়, অনুমতি তো আছে, এখন সহজ হয়, তাহলে আমরা আরও ভালো করতে পারবো। এবং পোশাক খাত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, এবং এই খাতে এর মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এই বিশৃঙ্খলা আমি তো খবরের কাগজে হেডলাইন থেকে যেটা বুঝলাম, এটা শ্রমিকরা কাজে ফিরতে চায়, কিন্তু সেই স্বার্থান্বেষীরা তারা বিভিন্নভাবে বাদ সাধছে। তো এনিওয়ে, তো এইসব ক্ষেত্রে আমাদের সহায়তা হবে। আরেকটা ক্ষেত্রে আমাদের সহায়তা হবে আর্থিক খাতে, যদি সমঝোতা হয় যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পাচার হয়েছে। আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আগের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, আমাদের রাজনীতিবিদরা, প্রশাসনিক কর্মকর্তারা, তারপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যক্তিরা, ব্যবসায়ীরা বিরাট পরিমাণে অর্থ পাচার করেছে, এবং অধিকাংশই গিয়েছে যে উত্তর আমেরিকা, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, কিছু কিছু ইউরোপেও গিয়েছে, অন্যান্য দেশেও গিয়েছে। বিরাট বিনিয়োগ হয়েছে ওখানে। তো এইসব অর্থ ফেরত পাওয়ার ব্যাপারে যদি তারা আমাদেরকে সহায়তা করে, তো এটা আমাদের অর্থনৈতিক সংকট কাটার ব্যাপারে বিরাট ভূমিকা পালন করবে। তো আমি আশা করি যে আমাদের এই সফরের ফলে আমরা কিছু অর্থনৈতিকভাবে আমাদের কিছু সহায়তার, এবং একই সাথে যেগুলো আমাদের প্রাপ্য, যেগুলো চুরি করে ডাকাতি করে নিয়ে ওইসব দেশে নিয়ে ওগুলো লুকিয়ে রেখেছে কিংবা বিনিয়োগ করেছে, সেগুলো আমরা ফেরত পাওয়ার সুযোগ পাবো। তো আমি আশা করি যে আমরা এই ব্যাপারে অগ্রগতি দেখব। আমরা যেটি দেখছি যে আর্থিক বিষয়টি যেহেতু এই সফরের প্রধান এজেন্ডা হওয়ার কথা, সহায়তার একটি দিক রয়েছে, কিন্তু আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দিকে ইঙ্গিত করেছেন, সেটি হচ্ছে যে নিজেদের যে অর্থ পাচার হয়ে গেল সেটি ফেরত আনার একটি বিষয়।
মানে তাদের সহযোগিতার বাইরে এটি তো দেশের প্রাপ্য। তো আমরা দেখেছি যে ব্যাংকাররা আশা করছেন এটি পাওয়া সম্ভব, এরকম কয়েকদিন আগে অন্য একটি শিরোনামের সুবাদে আমরা দেখতে পেয়েছি। আপনি আসলে এটার সম্ভাব্যতা কতখানি দেখছেন, যে পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আসতে কতখানি? পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনা দুরূহ, এটা জটিল বিষয়, এবং এখানে অনেক রকম ওই যে আইনি জটিলতা আছে। এইসব অর্থ অনেক ক্ষেত্রে বিনিয়োগ করে ফেলেছে, এবং এইসব অর্থ যদি ফেরত আনতে হলে এগুলো প্রমাণ করতে হবে যে এগুলো অন্যায়ভাবে সেখানে গিয়েছে, এগুলো এবং এই দেশে পুঁজিবাজার হয়েছে, এবং এগুলো আইনকানুন বিধিবিধান ভঙ্গ করে হয়েছে। তো এগুলোর জন্য দক্ষ লোক দরকার, দক্ষ ব্যক্তিরা দরকার, যারা এগুলো প্রমাণ করতে পারবে, এবং ওখানে হয়তো আদালতে শরণাপন্ন হইতে হবে, তাদের সরকারি ইয়েগুলোর কর্তৃপক্ষেরও সহায়তা লাগবে। তো এই জন্য অনেক কাঠখড় পোড়াইতে হবে এবং অনেক প্রস্তুতি লাগবে। তো এই জন্য যে দক্ষতার দরকার, এই দক্ষতা বাংলাদেশে সীমিত, কিন্তু এই দক্ষতা বোধহয় আমরা বাইরে থেকে আমরা পেতে পারি। এই সহায়তা, দক্ষ ব্যক্তির সহায়তা আমরা পেতে পারি। অনেক বাংলাদেশি আছে যারা বিদেশে কর্মরত, যারা এইসব ক্ষেত্রে অনেক দক্ষতা আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ব্যাংকিং খাতে এবং আর্থিক খাতে অনেক গুরুত্বপূর্ণ ওই যে অভিজ্ঞতা আছে, তো আমরা তাদের কাজে লাগাতে পারি, এবং আমরা তাদের কাজে লাগাইতে আমার মনে হয় এইগুলো পাওয়ার সম্ভাবনা আরও ওই যে বৃদ্ধি পাবে। আর একই সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তিনি বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয়। তাকে আমি বলবো তিনি একজন রক স্টারের মতো, যে এত জনপ্রিয়। বাংলাদেশে তিনি জনপ্রিয়, এবং সম্প্রতিকালে আরও বেশি জনপ্রিয় হয়েছেন। তিনি অন্তর্বর্তীকালের সরকারের প্রধান হওয়ার পর এবং প্রধান হওয়ার মাধ্যমে, তো এই বিদেশে তিনি আরও বেশি জনপ্রিয়, এবং বিদেশি নেতৃবৃন্দ, যে সরকারের উচ্চস্তরের ব্যক্তিরা, তারা তার সান্নিধ্যে পেতে অত্যন্ত আগ্রহী। এবং আমাদের তো অতীতে যে অন্যান্য দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে যে যদি আমরা কোনো রকম ওই যে তাদের সাথে যদি সভা করতে চাইতাম, তো বহু কাঠখড় পোড়াইতে হইতো, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, তারপরে কানাডা, এইসব দেশে। কিন্তু সেই সব দেশে প্রফেসর ইউনূস এত জনপ্রিয়, এবং সেই সব ব্যক্তিরা, সেই সব দেশের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা যে প্রফেসর ইউনূসের সাথে ছবি তোলার জন্যই তারা বেশি আগ্রহী। তো আমার মনে হয় এইসব যে ওনার যে সম্পর্ক, ওনার যে জনপ্রিয়তা, ওনার প্রতি যে আস্থাশীলতা বাইরের রাষ্ট্রপ্রধানদের এবং বাইরের জনগণের, তো এগুলো আমাদের এই যে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে এবং আর্থিক সহায়তা পাওয়ার ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। এবং আমাদের আর্থিক সহায়তা পাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক দায় দেনা রেখে গিয়েছে গত সরকার। অনেক রকম এই যে সকল চুক্তি করেছে, যেমন আমাদের রূপপুর যে প্রকল্প, এটা তো সবচেয়ে বোধহয় ওই যে ব্যয়বহুল প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প, যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এবং এগুলো যে কত অর্থ এর মাধ্যমে লোপাট হয়েছে, এগুলো বের করা দরকার। এবং এই আদানির কাছে আমাদের অনেক ওই যে দেনা, তারপরে অন্যান্য যে আমরা গ্যাস আমদানি করছি, এইসবের ব্যাপারে বিরাট দায় দেনা আমাদের রেখে গিয়েছে। তো এগুলো শোধ করতে হলে আমাদের এই অর্থগুলো যদি আমরা ফেরত আনতে পারি, এটা আমাদের সহায়তা করবে। এবং একই সাথে আমরা যদি মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে এডিবি এবং এইসব অর্গানাইজেশন থেকে আমরা ওইসব অর্গানাইজেশনের ঋণ সহায়তা অত্যন্ত ওই যে তাদের যে ঋণের সুদ এবং অন্যান্য ওই যে টার্মস, এগুলো অনেক বেশি সহায়ক।
এইসব ক্ষেত্রে আমরা সহায়তা পাবো আশা করি, এবং অন্যান্য দেশের বাইলেটারাল যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তারপরে ইউরোপের অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া, তো তার সম্পর্কের কারণে আমরা আশা করি তাদের কাছে সহায়তা পাবো, আমাদের আর্থিক সংকট দূরীকরণে এগুলো ভূমিকা রাখবে। হ্যাঁ, একটি শিরোনামে এমন রয়েছে যে এই সফরের সময় 3 বোঝাপড়া চায় ঢাকা, তার মধ্যে একটির কথা বলা হচ্ছে এমন যে ঢাকার প্রতি দিল্লির সহায়তাপূর্ণ মনোভাব তৈরিতে ভূমিকা। দুর্ভাগ্যবশত আমাদের দিল্লির সাথে আমাদের যে সম্পর্কটা শীতলতার মধ্যে আছে, যে যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তা আমাদের দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহায়তার সম্পর্ক, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতার সম্পর্ক, এটা দুই দেশের জন্য ইতিবাচক। তো এই দুর্ভাগ্যবশত আমাদের বিভিন্ন কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটেছে। তারা গত সরকারকে যেই শর্তহীনভাবে তাদেরকে সমর্থন করেছে এবং অনেক ক্ষেত্রে অন্যায়ভাবে সমর্থন করেছে, এগুলো এদেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এছাড়াও যেই সীমান্তে হত্যা এবং তাদের অনেক ব্যবসায়িক চুক্তি হয়েছে, অনেকগুলো চুক্তি হয়েছে, আমরা জানি না কি আছে এর মধ্যে, এবং অনেক রকম গুজব আছে, এগুলো একতরফা চুক্তি হয়েছে। যেমন আদানির সাথে যে চুক্তি হয়েছে, শোনা যায় যে এগুলো বাংলাদেশের জন্য যে সকল টার্ম ভিত্তিতে এগুলো হয়েছে বাংলাদেশের জন্য অনুকূল নয়। তো এইসব কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কটা যেই রকম বন্ধুত্বপূর্ণ এবং যেরকম পরস্পর শ্রদ্ধাশীলতার সম্পর্ক থাকার কথা ছিল, সেটা এখন আমার মনে হয় না সেই সম্পর্ক এখন বিরাজ করছে। তো আমি যেটা পড়েছি যে প্রফেসর ইউনূস ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাৎ করার যে সেই রকম একটা প্রচেষ্টা হচ্ছে দুইজনের সাক্ষাৎ করার, তারা যখন উভয় নিউ ইয়র্কে থাকবেন। তো আমি আশা করব যে তাদের মধ্যে এই সাক্ষাৎটা হবে এবং এর মাধ্যমে আমাদের সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে এবং আমরা প্রতিবেশী সুলভ পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং পরস্পরের যে কোনো ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি আমরা যেন বজায় রাখি, সেই রকম একটা আমাদের মধ্যে যে সেরকম একটা বোঝাপড়া হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় এ ব্যাপারে সহায়তা করার চেষ্টা করছে। ভারত যেন, যে দুর্ভাগ্যবশত আমাদের সাবেক প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে গিয়েছেন এবং এটা হবে দুঃখজনক যদি তার পক্ষে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি এদেশে ব্যাপক লুটপাটের সাম্রাজ্য গড়ে তুলেছেন, অনেক অন্যায় করেছেন, খুন খারাপি করেছেন, মানবতা বিরোধী অপরাধ করেছেন, এবং এরপরে ওনাকে যদি সমর্থন করে ভারত এবং সমর্থন করে যদি এই সমর্থনের কারণে যদি বাংলাদেশের সাথে সম্পর্কের আরও অবনতি ঘটে, এটা হবে দুঃখজনক। তো আমি আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভূমিকা সেই রকম সম্পর্কের অবনতি যাতে না হয় সেটা ঠেকাতে পারবে এবং এটা গুরুত্বপূর্ণ, আমাদের তাদের সাথে ভালো সম্পর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। এবার আপনার সম্পৃক্ত প্রশ্নে আসি। শিরোনামটি হচ্ছে রাষ্ট্র কাঠামো সংস্কারে আসছে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী প্রস্তাব, এবং এই শিরোনামের আওতায় আমরা আপনার একটি উদ্ধৃতিও দেখতে পাচ্ছি। আপনি বলছেন সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করার পরিকল্পনা। জি, সুষ্ঠু নির্বাচন করার জন্য পরিকল্পনা করা যেতে পারে, আইনি কাঠামোয় পরিবর্তন আনা যেতে পারে, বিধিবিধানে আরও ওই যে পরিবর্তন করা যেতে পারে, প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা যেতে পারে, কিন্তু এই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কিন্তু চারটিকারি কথা নয়। এটা সেই নির্বাচন যখন হবে, তারা তখনকার সরকার কীরকম ভূমিকা পালন করে, এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো অংশীজন থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন হলো নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনটা আমরা সংস্কার প্রস্তাব করব,
কিন্তু নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব হবে সরকারের। আমরা আইনি কাঠামোর পরিবর্তন আনবো যাতে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সঠিক নির্বাচন কমিশন করতে হয়, কিন্তু এই দায়িত্ব আমাদের নয় যে নির্বাচন কমিশন গঠন করা। এরপরে নির্বাচনের সময় অনেকগুলো অংশীজন থাকে, নির্বাচন কমিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীজন। তো এটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরই দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা। তারপরে আছে সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এরা যদি ওই যে নির্দলীয় আচরণ না করে, এরা যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তাহলে সুষ্ঠু নির্বাচন করাটা দুরূহ। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে কার্যকর, সবচেয়ে ওই যে স্বচ্ছ নির্বাচন কমিশনের পক্ষে তারা সম্ভবপর না, সুষ্ঠু নির্বাচন সম্ভবপর না। তো এই সরকারের পর আছে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের আচরণ। তারা যদি টাকার খেলা বন্ধ করে, তারা যদি পেশি শক্তি ব্যবহার না করে, এবং তারা যদি আইন কানুন বিধিবিধান মেনে চলে, তাহলে সুষ্ঠু নির্বাচনের পর সক্ষম হয়। এরপরে গণমাধ্যমের ভূমিকা আছে, নাগরিক সমাজের ভূমিকা আছে। তো এই সব অংশীজন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। আর এরা যদি ওই যে সহায়তা না করে, এরা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে, নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে দাঁড়ায়। তবে একই সাথে বলা দরকার যে নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারলেও তারা কিন্তু যেগুলো বিতর্কিত নির্বাচন, যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে না, গণতান্ত্রিক ব্যবস্থাকে এই যে আরও পরিচালিত করবে না, সেই নির্বাচন তারা ঠেকাইতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। কারণ নির্বাচন হলো গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম গুরুত্বপূর্ণ ধাপ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো। অর্থাৎ এই একটা যে আমাদের সংবিধানের যে কয়টা পিলার আছে, তার মধ্যে গণতন্ত্র একটা পিলার। তো যেই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করবে না, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল করবে না, সেই নির্বাচন করা হলো আমাদের সংবিধান লঙ্ঘন করা। তো এই নির্বাচন কমিশন সেই ক্ষমতা আছে। যদিও আমাদের এই গত নির্বাচন কমিশন, আগের নির্বাচন কমিশন এগুলো অস্বীকার করেছে, কিন্তু নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে। যেহেতু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হইলে আমাদের সংবিধান লঙ্ঘন হবে, তাই সেই নির্বাচন বন্ধ করা তাদের এখতিয়ার ছিল। দুর্ভাগ্যবশত তারা করে নাই, তারা স্বার্থপ্রণোদিত হয়েই করে নাই, তারা আরও অনেক অন্যায় করেছে। তো এই নির্বাচন কমিশন যে বিতর্কিত নির্বাচন, যেগুলো জালিয়াতি নির্বাচন, একতরফা নির্বাচন, এগুলো ঠেকাইতে পারে। কিন্তু নির্বাচন কমিশন অন্যরা যদি সহায়তা না করে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না। আর আমাদের যেটা দায়িত্ব হবে সেটা হলো ওই যে আমরা সিঁড়ি দিয়ে যখন উঠি একটা গার্ড রেল তৈরি হয় যাতে আমরা পড়ে না যাই। তো আমরা এরকম কিছু বিধিবিধান, কিছু ওই রেস্ট্রিকশান তৈরি করি আইনি কাঠামোর মাধ্যমে, তারপরে কিছু পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে সেগুলো আমরা সুপারিশ করব। কিন্তু ওই যে নির্বাচন কমিশন গঠন কিন্তু আমাদের এখতিয়ার নয়, সেটা হবে সরকারের এখতিয়ার। এবং আমরা নির্বাচন কমিশন গঠনের আইনেরও আশা করছি যে আমরা সেটারও খসড়া তৈরি করে দেব, যাতে সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যায়। অতীতের মতো ওই যে পক্ষপাতদুষ্ট ব্যক্তিরা যেন নিয়োগ না পান, সঠিক ব্যক্তিরা যাতে নিয়োগ পেতে পারে, এই জন্য আমরা আইনি কাঠামোতে পরিবর্তন আনবো, আইনে ওই যে সংশোধন আনবো, এবং আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই যে এগুলো খতিয়ে দেখে আমরা সুপারিশ করব। তো এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, কারণ নির্বাচন সুষ্ঠু হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনটা হলো অনেকটা এই যে গণতান্ত্রিক ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ। তো নির্বাচন যদি সঠিক না হয়, গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়ে। তো এই গুরু দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে, আমার উপর দেওয়া হয়েছে এটার এই কমিশনের প্রধান হওয়ার জন্য। তো আমি এটাকে একটা অপূর্ব সুযোগ হিসেবে ধরে নিচ্ছি, এবং এটা আমরা যে বহুদিন থেকে কাজ করে আসছি তারই স্বীকৃতি হিসাবে। তো এটা একটা অপূর্ব সুযোগ হলো এই দেশে একটা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা, যাতে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা আরও কার্যকর হয়, আমরা একটা
একটা গণতান্ত্রিক, আমরা আত্মনির্ভরশীল, আত্মমর্যাদাপূর্ণ, শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে পারি, সেই রকম একটা সম্ভাবনা তার উন্মোচিত করার আমাদের সুযোগ হবে। তো এটাকে আমি অপূর্ব সুযোগ হিসেবে দেখছি। আরও একটি শিরোনাম খুব গুরুত্ব পেয়েছে প্রায় সবকটি সংবাদপত্রে, সেটি হচ্ছে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা, তদন্তে সম্পৃক্ততা পাওয়া না গেলে মামলা থেকে নাম বাদ। আমরা সম্প্রতি অনেকগুলো মামলার সংবাদ দেখেছি এবং অনেকের নাম সেখানে দেখেছি, সেই বিষয়ে শিরোনামটি করা হয়েছে। আমার তো মনে হয় সঠিক নির্দেশনাই, কারণ কোনো ব্যক্তিকে হয়রানি করা ঠিক হবে না, এবং আমাদের মামলাগুলো এমনভাবে সাজাইতে হবে যাতে যারা সত্যিকারের অপরাধী অথবা যাদের বিরুদ্ধে অপরাধী হওয়ার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাদেরকে মামলায় জড়ানো দরকার, তাদেরকে মামলা আসামি করা দরকার। আর কোনোভাবেই কাউকে অযথা অহেতুক হয়রানি করা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। তো ওটা কিন্তু অতীতে করা হয়েছে, অতীতে অনেক গায়েবী মামলা হইতো গত সরকারের আমলে, এবং এই সব গায়েবী মামলা দিয়ে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হইতো, এবং এগুলো ওই যে তাদের রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসাবে ছিল। তো এই সরকার তো এই যে দমন পীড়ন করতে হবে না, এই সরকার বরং এই সকল অবসান করার জন্যই এই সরকার গঠিত হয়েছে, জনগণের সেই আন্দোলনের ফসল হিসাবে। তো আমি ইতিবাচক হিসাবে দেখছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।